জাতীয় দৈনিকে প্রতিদিন অসংখ্য খবর প্রকাশিত হয়, যার মধ্যে কিছু খবর বিশেষভাবে আলোচিত হয়। আজকের সংকলনে এমন কিছু গুরুত্বপূর্ণ খবর তুলে ধরা হলো। শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে দেশ জুড়ে পুলিশি ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে। পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আত্মগোপনে চলে গেছেন। তাদের মধ্যে কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অনেককে বদলি করা হয়েছে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদগুলোতে বদলি, পদায়ন এবং পদোন্নতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে, যা পুরো পুলিশ প্রশাসনে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। বিএনপি সমর্থক হিসেবে চিহ্নিত কিছু পুলিশ কর্মকর্তা এখন নতুন প্রশাসনের সময়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং এই প্রক্রিয়ায় আওয়ামী লীগ সমর্থক কর্মকর্তাদেরও তালিকা তৈরি হয়েছে, যা পেশাদার কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ও অস্বস্তি বাড়িয়েছে। অন্যদিকে ঢাকায় ডিবি হারুন নামে পরিচিত একজন প্রভাবশালী কর্মকর্তা বিপুল সম্পদের মালিক হয়েছেন। তিনি টাকা পাচারের জন্য নিজেই মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান চালু করেছেন এবং তিনি এবং তার পরিবার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন। দেশে তিনি বিভিন্ন স্থানে বিপুল সম্পত্তির মালিক, যার মধ্যে 3টি রিসোর্ট, একাধিক আবাসিক হোটেল এবং অন্তত 10টি কোম্পানি রয়েছে। ঢাকায় তিনি প্রায় 2 ডজনেরও বেশি আলিশান বাড়ি তৈরি করেছেন। বিভিন্ন অনিয়মের মধ্যে দিয়ে দায়িত্ব পালন করলেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি, বরং সময়ের সঙ্গে পদোন্নতি পেয়েছেন। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জমি দখল, নারী কেলেঙ্কারি এবং আরও নানা অপরাধের সঙ্গে যুক্ত থাকলেও তার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক, যিনি আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামে একটি বিশাল আবাসন প্রকল্পের সঙ্গে যুক্ত, যার সম্পদের পরিমাণ প্রায় 6,650 কোটি টাকা। তিনি কৌশলে সম্পদের মালিকানা তার স্ত্রীকে দিয়ে রেখেছেন। বিভিন্ন স্থানে জমি দখল, স্থানীয়দের উচ্ছেদ এবং ভয় দেখিয়ে জমি লিখে নেওয়ার মতো অপরাধের সঙ্গে তিনি যুক্ত। তার সম্পদের তালিকায় অন্তত 3,530 বিঘা জমির মালিকানা রয়েছে, যা বিভিন্ন জেলায় ছড়িয়ে আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘর নামে পরিচিত একটি গোপন কারাগার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই কারাগারে বিরোধী দলের নেতাদের অপহরণ করে বছরের পর বছর ধরে নির্যাতন করা হতো। আয়নাঘর কাণ্ডে আলোচিত সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিজেও 8 দিন আয়নাঘরে ছিলেন বলে আদালতকে জানিয়েছেন। এছাড়াও দেশের বিদ্যুৎ খাতে বর্তমান সরকারের সময় বাস্তবায়িত প্রকল্প ও চুক্তিগুলোর উপরে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে। বিদ্যুৎ খাতের প্রকল্পগুলোর কারণে ভোক্তার উপরে চাপ বেড়েছে এবং সরকারের রাজস্ব শৃঙ্খলাও ভেঙে পড়েছে। সবশেষে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় অর্ধসহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এর মধ্যে 71% মৃত্যু হয়েছে হাসপাতালে পৌঁছানোর আগেই। এই পরিস্থিতি দেশের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা এবং সহিংসতার ভয়াবহতা প্রকাশ করে।